সংশ্লিষ্ট বিষয়টির জন্য। এখন প্রশ্ন হচ্ছে, এই বিষয়টার হঠাৎ প্রয়োজনীয়তা হলো কেন, মানে প্রয়োজন হলো কেন, কি জন্য এটা দরকার পড়লো। মোটামুটি 2023-2024 করোনা পরবর্তী সময়ে বিশেষভাবে দেখা গেল যে অ্যানিম্যাল বাইটস মোটামুটি আমাদের ভারতবর্ষে প্রায় 91 লক্ষ 2024 বর্ষে অ্যানিম্যাল বাইটস হয়েছে। সেটার মধ্যে সব কিছু আছে, কুকুর আছে, বিড়াল আছে, বাঁদর আছে, শিয়াল আছে, সমস্ত কিছুরই যে কোনো অ্যানিম্যালেরই বাইটস হয়েছে। এবং সেটার মধ্যে উল্লেখযোগ্য পরিমাণ সংখ্যকটা হচ্ছে ডগ বাইটস। এবং লক্ষ্য করা গেছে যে মোটামুটি ভাবে যেগুলো আমরা পরিসংখ্যানটা দিচ্ছি, এটা মোটামুটি ভাবে সরকারি খাতাতে আছে। তার মানে যদি বেসরকারি ভাবে বিষয়টা দেখা হয় তাহলে মনে হয় সে সংখ্যাটা আরো বেশি। পরবর্তী ক্ষেত্রে যখন এই বিষয়টা নিয়ে আলোচনা হয় বিভিন্ন জায়গায়, তখন দেখা যায় যে প্রায় বছরে 18 থেকে 20,000 মানুষ শুধুমাত্র র্যাবিসে মারা যাচ্ছে, মানে জলাতঙ্কতে মারা যাচ্ছে। এবং জলাতঙ্কটা একটা ভয়ঙ্কর আকার ধারণ করছে আস্তে আস্তে। তার মধ্যে 30 to 60% ক্যান্ডিডেট কিন্তু বিলো 15 ইয়ার্স, যে জায়গাটা সব থেকে মানে চাঞ্চল্যকর জায়গা। যে 15 বছরের নিচে বাচ্চার সংখ্যা হচ্ছে 30% থেকে 60%, এই সংখ্যাটার মধ্যেই 18,000 20,000-এর মধ্যে। এইটার ভিত্তিতে সুপ্রিম কোর্ট এই জিনিসটা দেখার পর 1960 সালের একটা পশু প্রেমী আইন একটা আছে সম্ভবত, সেই আইনে বলা হয়েছে যে এইরকম কোনো যদি পোষ মানানো কোনো প্রাণী থেকে থাকে তাদের দিকে নির্বিচারে হত্যা করা যাবে না, এরকম ব্যাপার কিছু বলা ছিল। ফলে যে এটার সমাধান হিসাবে মেরে দেওয়া হোক সেই জিনিসগুলোকে, সেরকম করার কোনো রাস্তাই নেই। তাহলে সুপ্রিম কোর্টকে ভাবতে হলো এমন একটা বিষয় যে যেখানে আইন বলবৎ থাকবে আবার মানুষকেও রক্ষা করা যাবে, তার ভিত্তিতে একটা সুমোটো মামলা হয়। এবং সুমোটো মামলার ভিত্তিতে এই স্টেট অফ এই আইনটা বলবৎ হয়। বিভিন্ন যে পাবলিক প্লেসগুলো আছে, শুধুমাত্র স্কুলেই না, বিভিন্ন হাসপাতাল চত্বর, বিভিন্ন ব্লক চত্বর, পৌরসভা চত্বর, সমস্ত জায়গাতেই এই আইনটাকে বলবৎ করার একটা চিন্তা ভাবনা করা হচ্ছে। এবং সমস্ত জায়গাতেই এই বিষয়টাকে কিভাবে আরো বাড়ানো যাবে, কি করে ব্যাপারটাকে আটকানো যাবে, বিশেষ করে বাচ্চাদের বাইটের ক্ষেত্রটাকে কি করে আটকানো যাবে, সেই জায়গাটাকে জোর দেওয়া হয়। যখন জোর দেওয়া হয় স্বাভাবিকভাবেই তাহলে একদম গ্রাউন্ড লেভেলে বাচ্চাদের সঙ্গে ডাইরেক্ট কানেকশন বলতে স্কুল এবং স্কুলের টিচার। আমরা এখন স্কুল টিচারদের উপরে স্বাভাবিকভাবেই এটার একটা ধাক্কা এসে পড়লো। এবং ধাক্কা এসে পড়লো মানে সেই অর্ডার আমাদের কাছে এলো এবং আমরা যথারীতি সবাই চিৎকার চেঁচামেচি প্রাথমিকভাবে করলাম, কিন্তু উপায় নেই। বাচ্চাদের স্বার্থে আমাদেরকে সবকিছুই মেনে নিতে হয়েছে। বিগত দিনেও আমরা অনেক কিছু কাজ করেছি, এই কাজগুলো আমাদেরকে করতে হবে, করার কিছু নেই। কারণ আমার স্কুলের যে বাচ্চাটা আসছে 10টার সময় এবং যাচ্ছে 4টার সময়, আলটিমেট তার ওই 6 ঘন্টা দেখাশোনার দায়িত্বটা কোথাও একটা যেন আমাদের উপরেই ছড়ানো আছে। এবং যদি তখন কিছু ঘটে যায় সেটার কিন্তু প্রচুর কৈফিয়ত আমাদেরকে দিতে হয়। তাহলে স্বাভাবিকভাবেই সেই জায়গাটা আমাদেরকে দেখতে হচ্ছে এবং দেখার জন্য সেই যে অর্ডার, সেই অর্ডারের ভিত্তিতে যে কাজটা করতে বলা হয়েছে সেই কাজটা আমাদেরকে করতে হবে। এখন এই কাজে কি বলা হয়েছে, অ্যাকচুয়াল যে বিষয়টা বলা হয়েছে সেটা হচ্ছে কুকুর তাড়ানোর জন্য কোনো টিচার বলা হয়নি, কুকুর তাড়ানোর মাস্টারও খোঁজা হয়নি। বলা হয়েছে যেটা যে স্কুল প্রিমিসেস পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য কোনো একজন টিচারকে দায়িত্ব নিতে বলা হয়েছে, কোনো একজন টিচারের নাম দিতে বলা হয়েছে নোডাল টিচার হিসাবে। স্কুল প্রিমিসেস পরিষ্কার পরিচ্ছন্ন রাখার বিষয়টা বলা হয়েছে মানে আমরা সাধারণভাবে যা দেখে এসেছি, স্কুলে কুকুর আসে আমাদের সমস্ত এলাকা, আমি বাইরের টাউন বেস্ট এলাকাতে যাচ্ছি না, আমাদের গ্রামাঞ্চলে স্কুলে কুকুর আসার 3টে সম্ভাবনা থাকে। নাম্বার 1, যদি স্কুলে খাবারের কোনো সংস্থান থেকে থাকে তাহলে কুকুর আসবে। নাম্বার 2,
যদি স্কুল প্রিমিসেসটা অপরিচ্ছন্ন হয়, কোথাও ভাঙা ঘর আছে বা কিছু ময়লা জড়ো করা আছে, কুকুর সেই জায়গাটাতে থাকতে খুব পছন্দ করে। আর নাম্বার 3 যেটা সব থেকে বেশি ঘটে থাকে সেটা হচ্ছে যে রান্না করার যে উনুনগুলো আছে সেই উনুনগুলো যদি বাইরে থাকে বা সেগুলো যদি ঠিকঠাক গার্ড না করার ব্যবস্থা থাকে, তাহলে কুকুর কিন্তু মোটামুটিভাবে ওই গরমের আঁচটা পাওয়ার জন্য ওখানে যে কুণ্ডলিত হয়ে বসে থাকে। এখন বাচ্চাদের স্বাভাবিক ঘটনা হচ্ছে, বাচ্চারা কিন্তু আমাদের গ্রামাঞ্চলের যারা বাচ্চা তাদের প্রাথমিক একটা মানে ইনস্টিংক্ট আছেই ভেতরে আর কি, এটা আমরাও করে এসেছি, ওরা করছে এখন স্বাভাবিক এরকম ব্যাপারটা, যে কুকুর দেখলে ঢিল ছুড়বো, নাহলে কুকুর দেখলে দুবার ভ্যাও ভ্যাও করলাম ওকে। এবারে কুকুর তো আর বুঝছে না যে ও বাচ্চা, কুকুর ভাবছে যে এটা আমাকে এসে পরে আমার সুন্দর শান্তির সময় ডিস্টার্ব করছে, তাহলে তার একটা প্রতিহিংসা পরায়ণতা দেখা দিচ্ছে এবং যে জায়গাটার থেকে বিপদটা তৈরি হতে পারে। তাহলে আমাদেরকে প্রাথমিকভাবে যে জায়গাটা দেখতে হবে সেটা হচ্ছে বাচ্চারা খাওয়া দাওয়ার পরে উচ্ছিষ্ট খাবারটা কোথায় ফেলছে বা কেমন ভাবে ফেলছে, সেটার জন্য যদি আমরা একটা ডাস্টবিনের মতো কিছু করে দিতে পারি, যেটাতে ওরা খাবারটা ফেললো, পরবর্তী ক্ষেত্রে সেই খাবারটা গ্রামের কোনো লোকে নিয়ে চলে গেল বা কোনো একটা জায়গায় গর্ত করে সেটাকে ঢেলে দেওয়া হলো, সেটা পচে যাবে, এটা হতে পারে। আর 2 নম্বর হচ্ছে স্কুল চত্বর পরিষ্কার পরিচ্ছন্ন, এটা আমাদের স্বাভাবিকভাবে সব স্কুলেই কম বেশি হয়, এই জায়গাটা নিয়ে অতটা চিন্তার কিছু নেই, শুধুমাত্র একটু লক্ষ্য করা যেন সেখানে গ্রামের কোনো কুকুর বা রাস্তার কোনো কুকুর এসে যেন না সেখানে জায়গা মানে দখল করে দিনের পর দিন থাকতে শুরু করে। আর 3 নম্বর যে বিষয়টা সেটা হচ্ছে যে রান্না বান্না হয়ে যাওয়ার পরে যদি গোটাগত ইট থাকে, তাহলে ইটগুলো উনানের মধ্যে রেখে দেওয়া হলো, আবার পরের দিন রান্নার দিদিকে বলে দেওয়া হলো যে যখন তোমরা আসবে রান্না করবে তখন উনানের থেকে ইটগুলো বের করে রান্নাটাকে চাপিয়ে দেবে। এই মোটামুটিভাবে এই সমস্যাগুলো আমাদের যদি আমরা করতে পারি, আমাদের এই জায়গাটার থেকে অনেকটাই বাঁচা যাবে। এখন বিষয়টা হচ্ছে যেটা যে পথ কুকুর দিয়ে বাচ্চাদের কি করতে হবে, বাচ্চাদের ক্ষেত্রে আমাদেরকে যে জায়গাটা দেখতে হবে সেটা হচ্ছে ওদের দিকে কতগুলো জিনিস বোঝাতে হবে। 1 নম্বর, ক্লাস চলাকালীন ক্লাসের মধ্যে যখন আমরা বিভিন্ন রকম আমাদের আর্ট অ্যান্ড ফিজিক্যাল এডুকেশন একটা আছে, স্বাস্থ্য শারীরিক শিক্ষা আছে, সেই সমস্ত জায়গায় পথকুকুর নিয়ে যে ওদের দিকে এই জিনিসটা বোঝানো যে অকারণে ওকে উত্তক্ত করো না বা অকারণে পাথর ছোড়ো না ওর দিকে, বা রাস্তায় 2টো কুকুর যাচ্ছে তুমি তাকে দেখে পেছন দিকে মানে অঙ্গভঙ্গি কিছু করো না বা চিৎকার করো না ওর কারণে। এই ধরনের জিনিসগুলো যদি বাচ্চাদেরকে বোঝানো যায় তাহলে আমাদের মনে হয় বাচ্চারা এই জায়গাটার থেকে অনেকটা সেফ থাকবে। আর 3 নম্বর যে জায়গাটা সেটা হচ্ছে যে ওদের দিকে আরেকটা জায়গা আমাদেরকে বোঝাতে হবে, সেটা হচ্ছে যে পথ কুকুর বা যে কোনো কুকুর বা যে কোনো অ্যানিমেল, যেটা আমাদের এই এলাকাতে সব থেকে বড় সমস্যা বলে আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে, সেটা হচ্ছে যে কোনো অ্যানিমেলেই যদি কামড়ায় সেটার ক্ষেত্রে আমাদের কতগুলো ধারণা আছে। নাম্বার 1 যে ধারণাটা সব থেকে বেশি আমি যেটা বিভিন্ন জনের সঙ্গে কথা বলে দেখেছি, সেটা হচ্ছে যে যদি ইঞ্জেকশন নেওয়া থাকে কুকুরটা, বলে ওই তো কুকুরটার ইঞ্জেকশন নেওয়া আছে, ও কামড়ালে আর কিছু হবে না। সম্পূর্ণ ভুল ধারণা আমার মনে হয়, কারণ কুকুর কামড়ালে পরে সেক্ষেত্রে আমাদের ডাক্তারবাবুর সঙ্গে কথা বলে সেটার জন্য যা দরকার সেটা করা দরকার। 2 নম্বর হচ্ছে যে কুকুর কামড়ানোর পরে সেটাকে বাচ্চারা যেটা করে, যে কুকুর এর সঙ্গে লাগতে গেল বা কুকুরকে খাবার দিতে গেল, কুকুরটা গায়ে উঠে গেল, একটু নোকের আঁচড় লেগে গেল, বাচ্চাটা আর বলার প্রয়োজন মনে করলো না, লেগেছে। এটা আমাদের বাচ্চারাও করে থাকে, আমার বাড়ির বাচ্চারাও করে থাকে, কুকুর তো একটু নোকে লেগেছে, ছুলে গেছে, কিছু হয়নি। কিন্তু না, কোনো অবস্থাতেই এই জায়গাটা ওদের দিকে বোঝাতে হবে যে একটু হলেও যদি কোনো কারণে চামড়া স্ক্র্যাচ হয়, কোনো রকম কোনো দাগ হয়ে পড়ে সেই জায়গাতে বিন্দুমাত্র রক্ত বার হয় বা রক্ত বার হওয়ার মতন সিচুয়েশন হলেও দেখা যায়, সেক্ষেত্রে তাকে কিন্তু ডাক্তারবাবুর পরামর্শ নেওয়া দরকার, নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রে যেয়ে সেখান থেকে যা যা প্রয়োজনীয় দরকার সেগুলো করা। এখন ঘটনা হচ্ছে যে যদি এই অবস্থায় আমার স্কুলে এই ঘটনা ঘটে তাহলে আমার কি করণীয়? আমার করণীয় হচ্ছে যে প্রাথমিকভাবে বাচ্চাটাকে যদি কুকুরে কামড়ায় সেটা 15 মিনিট ফ্লো ওয়াটারে সাবান দিয়ে খুব ভালো করে ধুয়ে দেওয়া, মানে যাতে জায়গাটার মধ্যে যতটুকু ওর কুকুরের যে জার্ম যেটুকু ঢুকছে সেটাকে আমি যতটা সম্ভব চেষ্টা করবো ফ্লো ওয়াটার দিয়ে, পাইপ লাইনে কন্টিনিউ জল দিয়ে এবং সাবান দিয়ে জায়গাটাকে ভালো করে ধুয়ে দেওয়া। তারপর
যদি সম্ভব হয় তাকে হসপিটালে নিয়ে যাওয়া, যদি সম্ভব না হয় তার অভিভাবক দিকে ডেকে পাঠানো এবং যত তাড়াতাড়ি সম্ভব অবশ্যই হসপিটালে ট্রিটমেন্টের আওতায় নিয়ে আসা। মানে আমাদের সব গ্রামাঞ্চলে অনেকেরই ধারণা আছে আজ না হোক কাল যাবো, এরকম না, চেষ্টা করতে হবে উইদিন 24 আওয়ার্স, 24 ঘন্টার মধ্যে যদি তাকে সেই ট্রিটমেন্টটা দেওয়া যায়। আর মোটামুটি ভাবে আমাদের যে বিষয়টার উপর সব থেকে বেশি জোর দেওয়ার দরকার আছে গোটা অর্ডারের মধ্যে আমি যেটুকু বুঝতে পেরেছি বা আমার যেটুকু মনে হয়েছে সেটা হচ্ছে একটাই ইস্যু, পরিষ্কার পরিচ্ছন্নতা। পরিষ্কার পরিচ্ছন্নতা যদি আমরা ঠিকঠাকভাবে বজায় রাখতে পারি স্কুল প্রিমিসেসের মধ্যে, আর বাচ্চাদেরকে যদি বিষয়টা সম্বন্ধে ঠিকঠাকভাবে অবহিত করা যায় যে এই ধরনের প্রবলেমগুলো যেন ওরা না করে, তাহলে মোটামুটি ভাবে এই জায়গাটা আমরা কাটিয়ে উঠতে পারবো এবং আমাদের কারোরই প্রয়োজন হবে না যে স্কুলের গেটে দাঁড়িয়ে থাকা বা স্কুলের গেটে লাঠি নিয়ে কুকুর তাড়ানোর, কোনোটারই দরকার হবে না। সেরকম কোনো বিষয় বা সেরকম কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটবেও না। ঠিক আছে স্যার, এরপর ওই র্যাবিস এগুলো যদি মাস করবো দেখে